ভিডিওতে আপনার কাছে জানতে চাইবো যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয়ে থাকে সেটা বলতে আসলে কি বোঝায়? আমাদের কাছে এই জিনিসটা অনেক সময় পেশেন্টরা বিভিন্নভাবে আমাদের কাছে এক্সপ্রেস করে। আসলে উচ্চ রক্তচাপ বলতে আমরা বুঝি যদি রক্তচাপ বেড়ে যায় এবং সেটা যদি পারসিস্টেন্টলি বেশি থাকে এবং কোনো ঔষধ না খেলে এই রক্তচাপটা কমে নর্মাল না হয়ে যায়, তখনই শুধুমাত্র আমরা এটাকে উচ্চ রক্তচাপ রোগ হিসাবে আমরা বলি, যেটাকে আমরা বলি হাইপারটেনশন। আচ্ছা স্যার, আপনি বললেন যে পারসিস্টেন্টলি সেটা রক্তচাপটা বেশি থাকে, এই বেশি বলতে আসলে কত বোঝাচ্ছেন? আচ্ছা, আমরা 140/90 ব্লাড প্রেশার, এখানে ব্লাড প্রেশার দুইটা অংশ আছে, একটাকে আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার আর একটাকে বলি আমরা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 140-র উপরে থাকে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 90-র উপরে থাকে, তাহলে আমরা এটাকে উচ্চ রক্তচাপ বলি। এবং পারসিস্টেন্ট কথাটা বলতে আসলে কত দিন ধরে, মানে এটার কি কোনো সময়কাল আছে যে এত মাস ধরে ব্লাড প্রেশারটা আসলে হাই থাকে? ইউজুয়ালি যদি টেনশনের কারণে ব্লাড প্রেশার বেড়ে যায়, সেটা সাময়িকভাবে বেড়ে যাবে, সেখানে 2 দিন 3 দিন পর এটা নর্মালি চলে আসবে। যদি সপ্তাহকাল ধরে এটা বেশি থাকে, তাহলে ধারণা করতে হবে যে এই ব্লাড প্রেশারটা আর কমবে না, এই ব্লাড প্রেশারটা থেকেই যাবে, সেই জন্য তার চিকিৎসার প্রয়োজন পড়বে। আচ্ছা স্যার, সাধারণত কি কি লক্ষণ বা কি কি সিমটমস নিয়ে পেশেন্টরা আপনাদের কাছে এসে থাকে? আসলে উচ্চ রক্তচাপের কোনো সিমটম নাই, এটাকে বলা হয় সাইলেন্ট কিলার। কাজেই অনেক সময় পেশেন্টরা বিভিন্ন ধরনের সিমটমের কথা বলেন, ভার্চুয়ালি এই ধরনের সিমটম উচ্চ রক্তচাপের সাথে সম্পর্কিত না। উচ্চ রক্তচাপের সাধারণত পেশেন্টরা কোনো কারণে ডাক্তারের চেম্বারে আসে একটা রোগের কারণে, যখন ব্লাড প্রেশার মেপে দেখা গেল তার ব্লাড প্রেশার হাই, এটা সবচেয়ে বেশি, এইভাবেই পেশেন্টরা সাধারণত চিহ্নিত হয়ে থাকে। আর তাছাড়া অনেক সময় ব্লাড প্রেশার জনিত কিছু কমপ্লিকেশন, যেমন হার্ট অ্যাটাক নিয়ে আসে পেশেন্ট আগে থেকে জানে না তার উচ্চ রক্তচাপ ছিল, অথবা কিডনির সমস্যা নিয়ে আসছে, পেশেন্ট জানতো না তার উচ্চ রক্তচাপ ছিল। এই ধরনের কিছু কমপ্লিকেশন, যেগুলো উচ্চ রক্তচাপের কারণে যে ধরনের কমপ্লিকেশন হচ্ছে, সেগুলোর কারণে মূলত পেশেন্টগুলো ডাক্তারের কাছে আসে। খুব অল্প কিছু পেশেন্ট যারা রুটিন এক্সামিনেশনে ডাক্তারের কাছে আসে রক্তচাপ মাপবার জন্য, সেই ক্ষেত্রে কিছু পেশেন্ট ডায়াগনোসিস হয়ে থাকে। আচ্ছা স্যার, অনেকেই কিন্তু ধারণা করে থাকেন যে উচ্চ রক্তচাপ থাকলেই মাথা ব্যথা হবে বা হেডেক, মাথা ব্যথার একটা বিষয় চলে আসে, এই কথাটা আসলে কতটুকু সত্য? এটা আসলে একটা হাইপারটেনশনের মিথ আমরা বলি, যে আমরা প্রায়শই চেম্বারে পেশেন্টদেরকে পেয়ে যাই যে তাদের ঘাড় ব্যথা করছে, কোনো পেশেন্ট বলছে যে আমার রক্তচাপ বাড়লে আমি টের পাই, অথবা কেউ বলছে আমার 10 মিলিমিটার রক্তচাপ বাড়লে আমি বুঝতে পারি। আসলে এগুলো একেবারেই ফেক কথাবার্তা। এগুলো পেশেন্টরা কেন এটা বলছে, হয়তো আমরাই তাদেরকে কোনো ক্রমে তাদের মাঝে এই সিমটমগুলো বলে দিচ্ছি, যে কারণে পেশেন্টগুলো এই সিমটমগুলো তাদের মনের মধ্যে গেঁথেগুলো বলছে। সত্যিকার অর্থে উচ্চ রক্তচাপের জন্য ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, যদি না এই ব্লাড প্রেশার খুব বেশি না বাড়ে, যেটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, যেখানে ব্লাড প্রেশার 180/110-এর উপরে উঠে গেল, সেই সমস্ত ক্ষেত্রে কিছু মাথা ব্যথা হতে পারে, এবং সেটা আমরা বলি ডাল হেডেক, খুব অল্প মাথা ব্যথা। কিন্তু তীব্র মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, এই ধরনের ব্যথাগুলো সাধারণত উচ্চ রক্তচাপের সাথে সম্পর্কিত না। আচ্ছা, আসলে এটা একটা ভুল ধারণা যে মাথা ব্যথা হবে। অবশ্যই এটা রোগীদের ভুল ধারণা। আচ্ছা স্যার, আরেকটি বিষয়, যদি কেউ ব্লাড প্রেশার মেপে যদি দেখেন যে তার হয়তো 140/90 এর উপরে আছে ব্লাড প্রেশার, সেটাকেই কি হাইপারটেনশন বলা যাবে? মানে একবার মেপেই কি সেটাকে হাইপারটেনশন হিসেবে ডায়াগনোজ করা যাবে? অবশ্যই না, আমরা এটা বলতেও চাচ্ছি না, কারণ যেহেতু বাই ডেফিনেশন পারসিস্টেন্ট এলিভেশন অফ ব্লাড প্রেশার, সুতরাং একবার মেপে আমি কেন বলতে যাব। আর পেশেন্টরা অনেক সময় আমরা ভুলক্রমে পেশেন্টদেরকে ওষুধ দিয়ে ফেলি যে তার উচ্চ রক্তচাপ আছে, সেই জন্য আমরা অ্যাটলিস্ট 2 সপ্তাহ অপেক্ষা করতে চাই, যে 2 সপ্তাহ কাল আমরা দেখতে চাই তার ব্লাড প্রেশার কি ধরনের বিহেভ করে, এবং তার অবশ্যই একটা ভালো হিস্ট্রি নিয়ে জানতে হবে রাইট নাও তার অ্যাংজাইটির স্ট্যাটাসটা কি ধরনের, উনি কোনো ধরনের দুশ্চিন্তা করছেন কিনা। সেগুলো যদি করে থাকেন, আমরা একটু অ্যাংশোলাইটিক দিতে পারি, দিয়ে তার ব্লাড প্রেশার 2 বার, সকালে একবার, সন্ধ্যায় একবার ব্লাড প্রেশার মেপে যদি উনি একটা চার্ট করেন, 2 সপ্তাহ পরে যদি আমি ওই চার্টটা দেখে বুঝতে পারি যে ওনার ব্লাড প্রেশার সত্যি সত্যি বেশি থাকে, তাহলে আমরা তখন তাকে হাইপারটেনশন রোগী হিসাবে চিহ্নিত করব, এবং তখন আমরা তাকে প্রথমত ডায়েটারি ম্যানেজমেন্ট, লাইফস্টাইল মডিফিকেশন করে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করবার চেষ্টা করব, যদি ব্লাড প্রেশার খুব বেশি না থাকে।
আর দ্বিতীয়ত আমরা তাকে ওষুধ দিয়ে চিকিৎসা করবার চেষ্টা করব। আচ্ছা স্যার, আরেকটি বিষয় যে সাধারণত বলা হয়ে থাকে যে মহিলাদের হাইপারটেনশন বেশি হয়ে থাকে পুরুষদের তুলনায়, এরকম কি কোনো ধরনের আসলে কি এই কথাটার কোনো সত্যতা আছে? কিছুটা আছে। বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে মহিলাদের, অ্যাডাল্ট মহিলাদের যাদের মেনোপজ হয়ে যায়, এর পরবর্তীতে দেখা যায় যে মহিলাদের ব্লাড প্রেশারের প্রবণতা একটু বেশি। আমরা 50 বছরের পরে বা হ্যাঁ, 45 থেকে 50 বছরের পরে তখন মহিলাদের ব্লাড প্রেশারের প্রবণতা সত্যিকার অর্থে একটু বেশি। এটা বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সে একটু পাওয়া গিয়েছে, সামান্য একটু বেশি, অনেক বেশি সেটা বলছি না, সামান্য একটু বেশি। তবে মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা, মহিলারা বেশি মাত্রায় অ্যাওয়ার থাকেন ব্লাড প্রেশার সম্পর্কে, ওনারা সহসা ডাক্তারের কাছে যান না, কাজেই মহিলাদের ব্লাড প্রেশার চিহ্নিত হয় কম এবং হয়তো সেটা অনেকটা দেরিতে গিয়ে সেটা চিহ্নিত হয়, রাইট, যে কারণে সেটার আসলে অনেক ধরনের কমপ্লিকেশন পরবর্তীতে হয়তো তৈরি হতে পারে। হ্যাঁ, তৈরি হয়েই তারপর ডাক্তারের চেম্বারে ওই মহিলারা আসেন আচ্ছা সাধারণত। স্যার, আমরা একটি ফোন কল নিয়ে আবার ফিরে আসছি। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি মেহেরপুর থেকে বলছি। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমার ভলিউম কমানো আছে। আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে আমার হঠাৎ করে একজন মানসিক টেনশনের কারণে প্রেশার 160/90 হয়। তারপর আমি আমার মেহেরপুর যে মেডিকেল আছে সেন্টার আছে, সেখানে যাই, তারপর আমাকে একটা ওষুধ দেয় অ্যামলোপিন 5, এবং এটা প্রায় কন্টিনিউ প্রায় 5 বছর 5 বছর চলতে খাচ্ছি। কিন্তু তারপর যখন প্রেশার মাপি না কেন, তখন দেখা যায় প্রেশার আমার 120/80 অথবা 70/120 এভাবে থাকে, কখনো প্রেশারে রাইজ করে না। ওষুধ কিন্তু আমি কন্টিনিউ করি। আমার সুগার প্রবলেম আছে, সুগার সবসময় বটম লাইন থাকে। এখন আমার স্যারের কাছে জানতে চাচ্ছি যে ওষুধের কোনো খেলে পরে সাইড ইফেক্ট আছে কিনা, আর প্রেশার যে বেড়েছে তারপরে কখনো কিন্তু বাড়ে নাই। এখন আমার স্যারের প্রশ্ন হচ্ছে সাইড ইফেক্ট আছে কিনা এবং ওষুধ আমি কন্টিনিউ করবো কিনা, এটা স্যারকে জানতে চাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। স্যার, আপনার কি কোনো প্রশ্ন আছে ওনার কাছে? ধন্যবাদ। আমি ওনার ব্যাপারটা বুঝে গিয়েছি। অ্যাকচুয়ালি ওনার প্রথম দেখাতে যেহেতু ব্লাড প্রেশারটা বেশি পাওয়া গিয়েছে এবং ওষুধ দিয়ে দেওয়া হয়েছে, আমি মনে করি না যে এটা কন্টিনিউ করার দরকার আছে কিনা। আমি বরং আপনাকে বলবো আপনি ওষুধটা এখনই অর্ধেক করে দেন এবং 2 সপ্তাহ কাল আপনি ব্লাড প্রেশারটা মেপে দেখুন। তারপর যদি ব্লাড প্রেশারটা নর্মালি থেকে যায় তাহলে এটা স্টপ করে দেন, আবার 2 সপ্তাহ কাল দেখেন। যদি ব্লাড প্রেশার আর ফার্দার না বাড়ে তাহলে এটাকে বন্ধ করে দিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে ব্লাড প্রেশার যেন কখনোই 140/90 উপরে না উঠে যায়। আর সাইড ইফেক্টের কথা যেটা বললেন, অবশ্যই প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে, তবে সবার যে এই সাইড ইফেক্টগুলো হিসাবে সবার ক্ষতি করে তা করে না। খুব অল্প কিছু পেশেন্টদের এই সাইড ইফেক্টগুলো হয়, কাজেই এই সাইড ইফেক্টের দিকে তাকে আমরা ওষুধ খাবো না তা কিন্তু না। আমরা চাই যে কোনো মূল্যে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে। সেক্ষেত্রে ওষুধ একটার জায়গায় যদি 5টা খেতে হয় 5টাই খাবো, কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে। আমরা যদি একটু ধারণা নেই ব্লাড প্রেশারের ওষুধ খেলে যদি সাইড ইফেক্ট আমরা হাত দিয়ে যদি বলি এতটা হচ্ছে, তাহলে আর ওষুধ না খেলে যদি ব্লাড প্রেশার বাড়তি থাকে তার সাইড ইফেক্টটা কিন্তু আনলিমিটেড, অর্থাৎ সেটাকে কাউন্ট করা যাবে না। কারণ ব্লাড প্রেশার যদি বেশি থাকে তাহলে এটা জীবনকে ক্ষতি করতে পারে, জীবন নাশকের একটা কারণ হতে পারে। সেই জন্য আমরা ওষুধের সাইড ইফেক্ট গুলো মেনে নিয়েই আমরা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে চাবো, এটা বেশি জরুরি। তবে ওনার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওষুধগুলো আস্তে ধীরে কমিয়ে দিয়ে তারপর দেখা যেতে পারে এবং বোধ হয় ওনার ওষুধ ছাড়া উনি ভালো থাকতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। আচ্ছা স্যার, এই হাইপারটেনশন রিলেটেড ওষুধের কথাবার্তাগুলো নিয়ে আরো পরে আসবো। তার আগে স্যার জানতে চাইবো যে এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সাথে বয়সের কি কোনো সম্পর্ক আছে কিনা, যে অল্প বয়সীদের হবে না, শুধুমাত্র বেশি বয়স হলেই হাইপারটেনশন হবে, এরকম কি কোনো ব্যাপার আছে কিনা? কিছুটা আছে, কিছুটা না, অনেকটাই আছে। ব্লাড প্রেশার সাধারণত বয়সের সাথে সাথে ব্লাড প্রেশার হবার প্রবণতাটা বেড়ে যায়। আমরা উচ্চ রক্তচাপকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। সেকেন্ডারি যেটা সেটা অল্প বয়সে সবচেয়ে বেশি হয় এবং বয়সাধিকালে এই সেকেন্ডারি রক্তচাপ যেটা সেটা কম হয়, অল্প বয়সে কিছু কিছু ডিজিজের কারণে এটা হয়। আর প্রাইমারি যেটা সেটা আজকাল প্রাইমারি হাইপারটেনশন যেটা সেটা হলো আমাদের লাইফস্টাইল কিছু চেঞ্জের কারণে এই অল্প বয়সে এর আধিক্য দেখা দিচ্ছে। একটা স্টাডিতে দেখা গিয়েছে যে ব্লাড প্রেশার 20-30-তে
10% হবার চান্স অ্যামংস দ্য পপুলেশন, এটা যদি বয়স 50-এর উপর উঠে যায় তাহলে এই চান্সটা 50%-এ চলে যাচ্ছে। কাজে থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ব্লাড প্রেশার বয়স বাড়ার সাথে সাথে এটা অনেকাংশেই হবার প্রবণতাটা অনেক বেড়ে যাচ্ছে। দিস ইজ প্রাইমারি হাইপারটেনশন। আর সেকেন্ডারি হাইপারটেনশন ভেরি ফিউ, দিস ইজ লেস দ্যান 1% অফ লেস দ্যান 5% অফ দ্য হোল পপুলেশন অফ দ্য ব্লাড প্রেশার। তো সেক্ষেত্রে সেটা অল্প বয়সেই সবচেয়ে বেশি হয় এবং সেটা আবার কন্টিনিউ করে ইভেন আফটার গেটিং প্রাইমারি যে সেকেন্ডারি যে কারণগুলো আছে সেই কারণগুলোকে প্রপার চিকিৎসা করবার পরও দেখা যায় যে পারসিস্টেন্টলি এই ব্লাড প্রেশারটা থেকে যায়। আচ্ছা স্যার, আমাদেরকে একটু বলবেন যে ব্লাড প্রেশার এই হাইপারটেনশনের কি কি রিস্ক ফ্যাক্টর আছে বা কি কি কারণে আসলে এই উচ্চ রক্তচাপ হচ্ছে? আচ্ছা, প্রাইমারি যে কথাটা সেটা আমরা প্রথমে বলেছি যে প্রাইমারি এর কোনো কারণ নেই, এটা কোনো কারণ নেই। তবে আমরা কিছু কিছু রিস্ক ফ্যাক্টরকে বলি, যেমন একটা আমরা অলরেডি বলে ফেলেছি যে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর মধ্যে একটা হলো বয়স, এথনিক গ্রুপ, কিছু কিছু রেসে এটা বেশি হয়, জেনেটিক কিছু ফ্যাক্টর আছে, কোনো ফ্যামিলিতে হাইপারটেনশনের প্রবণতাটা খুব বেশি থাকে এবং সেই ফ্যামিলিতে ইনএভিটেবলি এই পেশেন্টরা একটা বয়সে যে ব্লাড প্রেশার হয়েই যায়, সেটা আমরা ঠেকাতে পারি না। আর কিছু মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আছে, যেমন স্মোকিংটা যদি আমরা বন্ধ করতে পারি অ্যাটলিস্ট হাইপারটেনশনটাকে ডিলে করতে পারি আমরা। তারপর সল্ট ইনটেক যারা খুব বেশি করে তাদের হাইপারটেনশন হবার প্রবণতাটা বেড়ে যায়, যারা অ্যালকোহল সেবন করেন তাদের হাইপারটেনশনের প্রবণতাটা বেড়ে যায়, যারা ইনঅ্যাক্টিভিটি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা একেবারে সেডেন্টারি লাইফস্টাইলে চলে গেছি, আমরা কাজকর্ম মোটেই করি না, এখন তো অফিসে বাসায় সব জায়গায় আসলে বসে কাজ করার প্রবণতাটা অনেক বেশি, রাইট। সে কারণে আমাদের এই জিনিসগুলোকে যদি আমরা ওবেসিটি, ওজনকে যদি আমরা কমিয়ে ফেলি দেখা যাবে যে ব্লাড প্রেশার হবার প্রবণতাটা কমে যাবে। অথবা যাদের প্রি হাইপারটেনশন আছে, অর্থাৎ হাইপারটেনশন হবার রাস্তায় উনি হাঁটছেন, তাদের এই হাইপারটেনশনটা হবার প্রবণতাটা অনেক কমে যাবে অথবা স্টপও হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলোকে যদি আমরা খুব ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা যদি প্রতিদিন 40 মিনিট করে হাঁটি, অন্তত সপ্তাহে 5 দিন হাঁটি, আমরা যদি খাবারের ক্ষেত্রে একটু মডিফিকেশন করি, চর্বিজাত খাবারগুলো একটু কমিয়ে খাই, ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস যেগুলোর মধ্যে পটাশিয়াম বেশি পাবো, সোডিয়ামটাকে কমিয়ে খেলাম, খাবারের থেকে সোডিয়ামটাকে একেবারে বন্ধ করে দিলাম, বাড়তি কোনো সোডিয়াম খাবো না। নর্থ বেঙ্গলে দেখা যায় তারা খাবারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সোডিয়ামটা একটু বেশি খান, সেক্ষেত্রেও যদি খাবারের ক্ষেত্রে আমরা সোডিয়ামটাকে একটু কমিয়ে দিই, মানে টেবিল সল্ট। কারণ তাদের নর্থ বেঙ্গলে আসলে ওদের খাবারে এমনিতেই সোডিয়াম লেভেলটা একটু বেশি থাকে তাদের ভৌগোলিক অবস্থানের কারণে, রাইট। এবং তারা খাবারের মধ্যে অনেক বেশি লবণ দিয়ে রান্না করেন, তো এই লবণটা যদি আমরা খাবারের মধ্যে কমিয়ে দিই তাহলে এই হাইপারটেনশন হবার প্রবণতাটা অনেকখানি কমানো সম্ভব হবে। স্যার, এখন যদি আপনার কাছে জানতে চাই যে ওষুধের ব্যাপারটা, কারণ অনেক রোগীরাই দেখা যায় যে তাদের হাই ব্লাড প্রেশার কিছুটা নিয়ন্ত্রণে চলে আসলেই তারা ওষুধ খাওয়া আবার ছেড়ে দেন, এই বিষয়টা আসলে কতটা যুক্তিযুক্ত? এটা মোটেই যুক্তিযুক্ত না। কারণ হচ্ছে ব্লাড প্রেশারের যার উচ্চ রক্তচাপ আছে তাদের সবসময় ওষুধ খেয়ে যেতে হবে, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে হবে, ইট ইজ এ মাস্ট। আমরা সবসময় গুরুত্ব দিয়ে বলে আসছি যে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, এটার সঙ্গে আমরা কম্প্রোমাইজ করব না, আমরা ওষুধের সাথে কম্প্রোমাইজ করব রিগার্ডিং দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। আমরা কোন কোয়ালিটির ওষুধ খাবো না কত কোয়ান্টিটির ওষুধ খাবো, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল ইজ ব্লাড প্রেশার শুড বি কন্ট্রোল। সেই জন্য যদি দেখা যায় যে ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে গেছে, আমি ওষুধ খাওয়া ছেড়ে দিলাম, এই ব্লাড প্রেশার আবার কিন্তু বেড়ে যাবে এবং এই উচ্চ রক্তচাপ যখন থেকে যাবে ব্লাড প্রেশারের শরীরের উপরে অনেক ধরনের ক্ষতি করবে। সেই জন্য আমরা ওষুধ খেয়েই যাব। যদি দেখা যায় যে ব্লাড প্রেশার একেবারে বিলো নর্মাল 110/70 নিচে নেমে আসছে, তখন আমরা বিশেষজ্ঞের পরামর্শ নেব, নিয়ে সেটা বুঝে শুনে, কারণ এই ব্লাড প্রেশার হয়তো বা তার ডায়রিয়ার কারণে কমে গেছে অথবা অতিরিক্ত সোয়েটিং হয়েছে, শরীর থেকে অনেক পরিমাণ পানি বেরিয়ে গেছে, যে কারণে সাময়িকভাবে ব্লাড প্রেশার কমে গিয়েছে। সেই ক্ষেত্রে যদি আমি ওষুধ কমিয়ে দেই, আবার যখন এটা রিপ্লেসড হয়ে যাবে তখন ব্লাড প্রেশার আবার বেড়ে যাবে। সেই জন্য আমার মনে হয় যখনই ব্লাড প্রেশার স্বাভাবিক আছে তখন তো চলতেই হবে ব্লাড প্রেশার ওষুধ, আর যদি খানিকটা কমেও যায় তখন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধ থেকে রিঅ্যাডজাস্ট করা যেতে পারে। আচ্ছা স্যার, আরেকটি বিষয়, আপনাদের কাছে যখন কোনো পেশেন্ট যায়, হয়তো তার হোয়াইট কোট হাইপারটেনশন বা ডাক্তারকে দেখে সে হয়তো নার্ভাস হয়ে গেল,
ওই মুহূর্তে তার মানে ব্লাড প্রেশারটা অনেক বেশি বেড়ে গেল, সেক্ষেত্রে আপনারা যদি তাকে হাইপারটেনসিভ ওষুধ দেন এবং বাসায় এসে সে ওটা কন্টিনিউ করলো, তার কি সাডেনলি আবার ব্লাড প্রেশারটা ফল করে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই। আমরা হোয়াইট কোট হাইপারটেনশন তাদেরকে বলি যাদের অফিস রিডিং অর্থাৎ চেম্বারে ব্লাড প্রেশার বেশি কিন্তু বাড়িতে নর্মাল, এই ধরনের পেশেন্টদেরকে আমরা হোয়াইট কোট হাইপারটেনশন বলি। আমরা অনেক সময় ভুলক্রমে ডাক্তারের চেম্বারে, আমি একটা উদাহরণ দিয়েই বলি, ডাক্তারের চেম্বারে একজন পেশেন্ট আসলেন, আমরা দেখলাম যে ব্লাড প্রেশার 180/110 ইভেন। আমি খুব অবাক হয়ে তাকে ওষুধ দিয়ে দিলাম। উনি যখন বাড়িতে যাবেন ওনার ব্লাড প্রেশার তো বাড়িতে নর্মাল থাকে, আমার ওষুধের কারণে ওনার ব্লাড প্রেশার কমে যাবে, তখন ওনার মাথা ঘুরবে, উনি পড়ে যেতে পারেন ইভেন। এবং যখন এই ধরনের সিমটম হবে তখন আবার আমার কাছে আসলো, আমি ধারণা করলাম ব্লাড প্রেশার হয়তো বাড়িতে আরো বেড়ে গিয়েছে, আমি ওষুধের মাত্রা আরো বাড়িয়ে দিলাম যে ব্লাড প্রেশার কন্ট্রোল হয়নি, তো দেখা যাবে বাড়িতে যে আবার উনি পড়ে গেলেন। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা ওই সিঙ্গেল রিডিংটা না দেখে আমরা যদি বাড়িতে ব্লাড প্রেশারটাকে আমরা দেখতে বলি এবং সেটা যদি একটা চার্ট করতে বলি, সেটা যদি ওনারা আমাদেরকে ফিডব্যাক দেন, সেটা দেখবার পরে আমরা বলতে পারবো যে ইয়েস দিস ইজ হোয়াইট কোট হাইপারটেনশন। এই ধরনের ক্ষেত্রে তার কোনো ওষুধের প্রয়োজন নেই, আচ্ছা ফলো আপ দরকার আছে। আচ্ছা স্যার, আমরা একটি ফোন নিয়ে আবার আসছি। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন ভুইয়া, আমার বয়স 45, আমি কিডনি পেশেন্ট, আমার ক্রিটিনিয়ান 1.88। তো আমার হাইয়েস্ট মানে সর্বোচ্চ প্রেশার ছিল 120 এবং 180। এই অবস্থায় আমার কিডনি ডিজিজ ধরা পড়ে, এখন আমার ক্রিটিনিয়ান 1.88। তো এখন কমতে কমতে প্রেশার ঔষধ এবং খাবার দাবার নিয়ন্ত্রণ করতে করতে আমার এখন 25 খাই, যেমন এমডোকেল প্লাস 25 খাই, এটা খেলেও এখন কমে যায়। আবার পাশাপাশি যদি অনলি এমডোকেল 5 খাই, এটা খেলে বেড়ে যায়। এখন আমি কোন ওষুধটা খেতে পারবো? আর যদি এটা, আর আমি শারীরিক ব্যায়াম এবং খাবার দাবার কন্ট্রোল করে কি আমি সুস্থ থাকতে পারবো কিনা ওষুধ না খেয়ে? এটা আমার প্রশ্ন। আমি একটু আপনার সঙ্গে একটু বলি, আপনি যে ওষুধের কথা বলেছেন, একটা এমডোকাল 5 বলেছেন আর একটা 25, ওটাও এমডোকাল বলেছেন। এমডোকেল প্লাস 25 খেলে কমে যায়। আচ্ছা। আর অনলি এমডোকেল 5 খেলে বেড়ে যায়, এটা প্লাস না। আমি এই সমস্ত ক্ষেত্রে বলি আপনাকে, কিডনি ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা সাধারণত একটা বিশেষ ধরনের ওষুধ দেই, কারণ কিডনি ডিজিজের ক্ষেত্রে আমাদের কিছু প্রেসক্রাইবড মানে এটা গাইডলাইন অনুযায়ী আমরা কিছু ওষুধ, ম্যান্ডেটরি মেডিসিন আমরা যেটা বলি যে সেটা কিডনি ডিজিজের ক্ষেত্রে দেই। আমার মনে হয় যে আপনি একজন কিডনি বিশেষজ্ঞের সাথে কথা বলেন এবং উনি আপনার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করবেন, প্লাস কিডনি ফ্রেন্ডলি যে সমস্ত ড্রাগগুলো আছে সেই ড্রাগগুলো দেবেন, যাতে করে আপনার ক্রিয়েটিন লেভেল আর ফার্দার না বেড়ে যায়, অথবা এটা অনেকখানি স্লো হতে পারে, কারণ খুব র্যাপিডলি বেড়ে যেতে পারে। সেই জন্য কিডনি ফ্রেন্ডলি যে সমস্ত ড্রাগগুলো, সেই ড্রাগগুলোর প্রতি আমরা বেশি আগ্রহী হই। যেমন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিছু ম্যান্ডেটরি ড্রাগ আছে, যে ড্রাগগুলো হাইপারটেনসিভ উইথ ডায়াবেটিক পেশেন্ট, সেরকম কিডনি ডিজিজ উইথ হাইপারটেনশন, সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ দেই এবং এগুলোর ক্ষেত্রে খুব ভালো ফলো আপ দরকার পড়ে। তার কারণ হচ্ছে যদি দেখা যায় যে ক্রিয়েটিন লেভেল খুব বেশি বাড়তে শুরু করছে, তখন আমরা ওষুধগুলোকে আবার চেঞ্জ করি। সেই জন্য খুব ফলো আপের মাধ্যমে একজন বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসা করলে সবচেয়ে বেশি ভালো হবে। স্যার, আমার কিন্তু ডায়াবেটিস নাই এবং আমার ক্রিয়েটিনিন 2.1 হয়ে গেছিল, 5 পর্যন্ত হয়েছিল, কমে আসছে এবং কমে 1.7 আসছিল, এখন 1.88। তো আমি নিয়মিত চেক আপ করি এবং ডাক্তারের শরণাপন্ন হয়েছে। এখন আমার এই অবস্থা, আমি তো ইন্ডিয়া যাই স্যার সিএমসিতে, তো এখন আমার ক্রিয়েটিনিনটা এই 1.88 আছে, কিন্তু আমার প্রেসারের সমস্যাটা হলো যে 25 তেল কমে যায় না। আমি আপনার ব্লাড প্রেসারটাকে আমরা চাচ্ছি যে 110/70 উপরে থাকবে, বাট 140/90 নিচে থাকবে। এই মাত্রা যদি আপনার ব্লাড প্রেসার রাখা যায়, তাহলে আশা করি আলহামদুলিল্লাহ আপনার কিডনির সমস্যা অনেকখানি বেড়ে যাবে না এবং কন্ট্রোল থাকবে ইনশাআল্লাহ। স্যার, ওনার আরেকটা প্রশ্ন ছিল যে উনি কোনো ধরনের ওষুধ না খেয়ে শুধুমাত্র শারীরিকভাবে ব্যায়াম করে এবং তার খাবার দাবার নিয়ন্ত্রণ করে কি তার এই হাইপারটেনশনকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন কিনা? খুব সম্ভবত এই স্টেজে সম্ভব না। যার কিডনি ডিজিজ হয়ে গিয়েছে সেক্ষেত্রে সাধারণত শুধুমাত্র ডায়েট কন্ট্রোল এবং খাবার দাবার নিয়ন্ত্রণ করে তার কন্ট্রোল করা একটু মুশকিল হবে, এবং তার ব্লাড প্রেশারটাকে খুব ভালো কন্ট্রোল করতে না পারলে ক্রিয়েটিন লেভেলটা বাড়তে শুরু করবে, কিডনি ডিজিজটা আরো বাড়তে শুরু করবে। আর কিডনি ডিজিজ এমন একটা ডিজিজ যেটা প্রোগ্রেসিভ ডিজিজ, এইটা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করবার পরও এটা প্রোগ্রেস করতে থাকে। সেই জন্য খুব ভালো কন্ট্রোল থাকলে এই প্রোগ্রেশনটা স্লো করা সম্ভব, কিন্তু স্টপ করা সম্ভব না।
ইউজুয়ালি স্টপ হয় না। আচ্ছা স্যার, এখন আরেকটা বিষয় আসি, যেটা হচ্ছে হঠাৎ করে যদি কারো ব্লাড প্রেশার হাই হয়ে যায়, হয়তো সে বাড়িতে আছে, ওই মুহূর্তে তার পক্ষে সম্ভব না যে কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া, তো ওই মুহূর্তে সে বাড়িতে বসে কি করতে পারে তার ব্লাড প্রেশারটাকে কমিয়ে আনার জন্য? এটা দুইটা ব্যাপার, একটা হলো যার ব্লাড প্রেশার আগে ছিল না, জানা মতে আগে ছিল না, তার ব্লাড প্রেশার বেড়ে গেল, আর একটা হলো উনি রেগুলার মেডিকেশনে ছিলেন, ব্লাড প্রেশার হঠাৎ বেড়ে গেল। এই ধরনের ব্লাড প্রেশার বেড়ে যাবার কারণে সবচেয়ে বেশি কারণ সেটা হলো অ্যাংজাইটি বা টেনশন, এই ধরনের কারণে, সিম্প্যাথেটিক ওভার ড্রাইভের কারণে, যে অ্যাংজাইটি টেনশনের কারণে সিম্প্যাথেটিক ড্রাইভ হয়, সেই কারণে ব্লাড প্রেশার বেড়ে যায়। এই ধরনের পেশেন্ট যদি নিজেদেরকে কুল করতে পারেন, টেনশন কমাতে পারেন, তাহলে হয়তো এই ব্লাড প্রেশারটা এমনিতেই কমে যাবে। অথবা অনেক সময় আমরা অ্যাংশোলাইটিক কিছু ড্রাগের সাপোর্ট নিতে বলি, সিম্পলি ঘুমের ওষুধ আমরা যেগুলো বলি, এই ধরনের কিছু ওষুধ, ক্লোনাজেপাম হতে পারে, ডায়াজেপাম হতে পারে, এই ধরনের কিছু ওষুধ খেয়ে যদি উনি খুব মাইল্ড ডোজে নিয়ে উনি যদি একটু রেস্টে থাকেন, তাহলে এই ব্লাড প্রেশার ইউজুয়ালি কমে যাবে। আর অনেক সময় দেখা যায় যে পেশেন্টের যাদের কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ এই ব্লাড প্রেশার গুলো কিডনি সমস্যা বেড়ে যাবার কারণে অনেক বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এই পেশেন্টদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আচ্ছা স্যার, যারা একটু বয়স্ক পেশেন্ট, একটু যারা এল্ডারলি পেশেন্ট, তাদের মধ্যে একটু একটা ব্যাপার থাকে যে তারা হয়তো অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধগুলো খেতে চান না, এই ব্যাপারটা স্যার আসলে কিভাবে সেটাকে ইয়ে করবে? হ্যাঁ, বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে অ্যাডহারেন্স টু ড্রাগ এটা অনেকখানি কম। ওনারা এটার পেছনে একটা কারণ হলো অনেক সময় একটা বাজে বিলিফ আছে, আর বাঁচবো কতদিন, ব্লাড প্রেশার ওষুধ খেলে কি আর না খেলে কি, এই ধরনের একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে অনেক সময় কগনিটিভ ফাংশন গুলো বয়স্ক পেশেন্টদের কম থাকে, সেক্ষেত্রে ওনারা খেতে চান না। তো প্রপার এডুকেশন যদি করা যায়, এডুকেটেড করা যায় পেশেন্টদেরকে রিগার্ডিং দ্য ড্রাগ কমপ্লায়েন্স, ড্রাগ গুলো কিভাবে তাকে হেল্প করবে, এই ড্রাগ গুলো না খেলে তার সমস্যাটা কি হবে, ভবিষ্যতে কিডনি ডিজিজ হয়ে যাবে, ডায়ালিসিসে যে খরচগুলো, সেগুলো যদি তাকে বোঝানো যায়, সেগুলোকে প্রিভেনশন করবার জন্য ড্রাগ গুলো রেগুলার খেলে তার হেল্প করবে, এই ব্যাপারগুলোকে যদি তাকে ভালোভাবে বোঝানো যায়, তাহলে দেখা যায় যে বয়স্ক পেশেন্টরাও নিয়মিত ওষুধ খাচ্ছেন এবং তারা নিজেরাই খাচ্ছেন, এমনটি না তাদের অ্যাসিস্ট্যান্স দরকার পড়ে। অনেক সময় যাদের কগনিটিভ ফাংশন কমে গেছে, অবশ্যই এই ধরনের পেশেন্টদেরকে অবশ্যই অ্যাসিস্ট্যান্স দরকার। মানে সে নিজে দিয়ে খাবার মতো আসলে তার সেই ক্যাপাবিলিটিস নাই, উনি ভুলে যান, উনি ওষুধ ভুলে যান, অনেক সময় একটা ওষুধের জায়গায় দুটো খেয়ে ফেলেন, অনেক সময় উনি খান না, অনেক সময় উনি বলেন যে আমি খেয়ে নিছি, একটু আগে খেয়ে নিচ্ছি, কিন্তু উনি আদৌ খান নাই। সেই সমস্ত ক্ষেত্রে এই ধরনের পেশেন্টদেরকে অবশ্যই অ্যাসিস্ট্যান্স দরকার, এবং প্রপার কেয়ার নিয়ে তাকে যদি ওষুধ খাওয়ানো যায়, ইনশাআল্লাহ উনি ভালো থাকবেন। আচ্ছা স্যার, হাইপারটেনশনের যে কমপ্লিকেশনস বা যেটা পরবর্তীতে যে এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়ে থাকে, সেটা সম্পর্কে জানতে চাচ্ছি। হাইপারটেনশনের কমপ্লিকেশন শরীরের সমস্ত জায়গায় হতে পারে, কারণ আমাদের সমস্ত শরীরে ব্লাড ভেসেল আছে, সমস্ত জায়গায় হতে পারে, কিন্তু আমরা বেশি কনসেন্ট্রেট করি ভাইটাল অর্গানের উপরে। যেমন ব্রেইনে স্ট্রোক হতে পারে, বোথ ইসকেমিক স্ট্রোক এন্ড হেমোরেজিক স্ট্রোক, দুটোই হতে পারে। চোখের সমস্যা হতে পারে, চোখে হাইপারটেনশন জনিত কারণে রেটিনার অনেক ধরনের কমপ্লিকেশন হয় এবং অন্ধত্ব পর্যন্ত হতে পারে চোখে। আর হার্ট অ্যাটাক, যেটাকে আমরা বলি, আমাদের ভাষায় আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন, করোনারি আর্টারি ডিজিজ থেকে হার্ট অ্যাটাক, সেটা হতে পারে। কিডনি ডিজিজ হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ থেকে কমপ্লিট রেনাল ফেলিওর হয়ে পেশেন্টকে ডায়ালিসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্টেশনের মতো বড় একটা প্রসিডিউরও যাওয়া লাগতে পারে। কাজে আর হার্টের মধ্যে এছাড়াও করোনারি হার্ট ডিজিজ ছাড়া হার্ট ফেলিওর হতে পারে পেশেন্টদের, যে ক্ষেত্রে এগুলো সমস্যা হলো একটাই, যে পেশেন্টের হার্ট ফেলিওর হলে পেশেন্ট যদি মারা যাচ্ছেন তা কিন্তু না, পেশেন্ট হার্ট ফেলিওর হলে পেশেন্ট ক্রিপল হয়ে যাচ্ছেন, এবং এই পেশেন্টদের তাদের যে প্রোডাক্টিভিটি সেটা কমে যাচ্ছে, এটা ফ্যামিলির জন্য বিশাল বার্ডেন। করোনারি আর্টারি ডিজিজ হলে এই পেশেন্টকে সারা জীবন আবার আর এক ধরনের ওষুধ খেতে হবে, তার এই করোনারি আর্টারি ডিজিজের জন্য যে সমস্ত চিকিৎসাগুলো, সেগুলো অনেক ব্যয়বহুল। কাজেই পেশেন্টদের যদি চিকিৎসা ঠিক মতো না হয়, তাহলে এই কমপ্লিকেশন গুলো হবেই, ইনএভিটেবল। আমরা কিন্তু এই কমপ্লিকেশন থেকে ফিরে আসতে পারছি না। সেই জন্য পেশেন্টদেরকে আমরা ব্লাড প্রেশার কন্ট্রোলের ক্ষেত্রে সবসময় আটমোস্ট রিকোয়েস্ট করি এবং তাদেরকে কাউন্সেলিং করি, যাতে তারা ব্লাড প্রেশারকে খুব ভালো করে কন্ট্রোল করতে পারে। স্যার, আপনি বললেন যে করোনারি হার্ট ডিজিজ এটা একটা অন্যতম কমপ্লিকেশন উচ্চ রক্তচাপের। স্যার, এখন জানতে চাইবো যে এই করোনারি হার্ট ডিজিজ কি হাইপারটেনশন ছাড়াও অন্য কোনো কারণে হতে পারে? রাইট, হাইপারটেনশন একটা কারণ, এছাড়া
আমরা হাইপারটেনশনের ক্ষেত্রে যেমন কিছু বলেছি, মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস আছে এবং নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস আছে, সেরকম করোনারি হার্ট ডিজিজের ক্ষেত্রে মডিফাইবল কিছু রিস্ক ফ্যাক্টরস আছে এবং নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস আছে। নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস গুলো অলমোস্ট সেম, যেটা অলরেডি আমরা বলে ফেলছি। এখানে মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে ডায়াবেটিস মেলাইটাস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে তাহলে আমরা ধরে নিই তার করোনারি আর্টারি ডিজিজ আছে। তারপর স্মোকিং ইম্পর্টেন্ট, রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা খুব বেশি থাকে, এখানেও ইনঅ্যাক্টিভিটি, যারা সেডেন্টারি লাইফস্টাইল আছেন তাদেরও এটা হবার প্রবণতা আছে। ফ্যামিলিতে যাদের করোনারি আর্টারি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে করোনারি আর্টারি ডিজিজের প্রবণতাটা বেশি থাকে। যারা ওবেস পেশেন্ট তাদের ক্ষেত্রে, অতিরিক্ত মোটা তাদের ক্ষেত্রেও এর প্রবণতাটা বেশি দেখা যায়। আচ্ছা স্যার, এই করোনারি হার্ট ডিজিজের পেশেন্টদের মধ্যে সাধারণত কি কি ধরনের সিমটমস দেখা যায়? ইউজুয়ালি হার্ট অ্যাটাকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই পেশেন্টরা বলেন বা পেশেন্টের লোকজন বলেন এই পেশেন্ট তো কখনোই হার্ট অ্যাটাক মানে কোনো সিমটমের কথা বলেন নাই, তাহলে তার হার্ট অ্যাটাক হলো কেন হলো, আগে তো কখনোই আমরা বুঝতে পারিনি। দেখা গেছে একটা সমীক্ষায় 68% যাদের হার্ট অ্যাটাক হচ্ছে তাদের 68% পেশেন্টের করোনারি রক্তনালীতে প্রিভিয়াসলি ব্লক ছিল 50%-এর নিচে, যেখান থেকে একটা হার্ট অ্যাটাক হলো। 86% পেশেন্টের করোনারি রক্তনালীতে ব্লকের পরিমাণ ছিল 70%। এই 70%-এর নিচে যদি ব্লক থাকে মেজর করোনারি রক্তনালীতে, তাহলে দেখা যাবে তার কোনো সিমটম হবে না। ইউজুয়ালি সিমটম যেটা হয়, রক্তনালীতে যদি ব্লকটা 70%-এর উপরে থাকে তাহলে এই পেশেন্ট জোরে হাঁটতে গেলে, জোরে কাজ করতে, মানে কোনো কাজ, একটা ভারী কাজ করতে গেলেন, তখনই শুধুমাত্র বুকে ব্যথা বা চাপ অথবা শ্বাসকষ্টের মতো কিছু হতে পারে। আর যেহেতু আমরা সেডেন্টারি লাইফস্টাইলে চলে গিয়েছি, সুতরাং আমরা ভারী কাজ তো ভুলে গিয়েছি, ভারী কাজ তো আমরা করি না, হাঁটতেও তো আমাদের পা সরে না, যে কারণে দেখা যায় যে আমরা ওই সিমটম গুলোকে আমরা পাই না। ইউজুয়ালি আমরা যখন সিমটম পাই তখন একটা হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, কাজেই সিমটম গুলো খুব কম। তবে কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে সিমটম নিয়ে আসেন, বুকে চাপ অনুভূত হয় হাঁটতে গেলে, জোরে হাঁটতে গেলে বা বেশ কিছুটা দূর হাঁটবার পরে, অথবা সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে, সিঁড়ি ভাঙতে গেলে ওনার বুকে চাপ লাগবে, অথবা শ্বাসকষ্ট মতো মনে হবে, অথবা ব্যথাটা কখনো চলে আসছে, অথবা কখনো বাম কাঁধে চলে যাচ্ছে, পেনটা রেডিয়েট করছে, হাতের দিকে চলে আসছে হাঁটতে গেলে, এবং রেস্ট নিলে 2-4 মিনিটের মধ্যে ব্যথাটা কমে যাচ্ছে, উনি অনেক স্বস্তির ফিল করছেন। এই ধরনের ক্ষেত্রে আমরা বলবো যে ওনার রক্তনালীতে ব্লক থাকবার সম্ভাবনাটা খুব বেশি। আচ্ছা স্যার, আমরা একটি ফোন কল নিয়ে আবার ফিরে আসছি। আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম আব্দুল্লাহ আল মামুন, আমি মিরপুর ঢাকা থেকে বলছি। আমি হার্টের ব্লাড প্রেশারের জন্য 2টা ওষুধ খাচ্ছি, একটা হলো বিসাকর 5 আর একটা হলো অ্যামব্রোসার্টিন 5/160। কিন্তু আমার ব্লাড প্রেশারটা কমতেছে না, মাঝে মাঝে আমার 90-95 থেকে 140-130 থাকে। আরেকটা যে মজার ব্যাপার হলো কি, আমি আমার ব্লাড প্রেশার মাপার মেশিন আছে, কিন্তু আমি যখন ডান হাতে মাপি আমার একটা রিডিং আসে, বাম হাতে মাপি আমি আরেকটা রিডিং আসে। আমি দেশের বাইরে থাকি, আমি ডিজিটাল মেশিনটা ইউজ করি ব্লাড প্রেশার মাপার জন্য। এটা কেন হয় আর আমার ওষুধটাতে কেন কমতেছে না, এটা আমার প্রশ্ন। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো ডান হাতে ব্লাড প্রেশার এবং বাম হাতে ব্লাড প্রেশার মধ্যে ডিফারেন্সটা কত মিলিমিটার মার্কারি? হ্যাঁ, একটাতে হয় 100 হয় আর 95/130, আর ওটাতে হয় 100/140-45 বাম হাতে, বাম সাইডে বেশি হয়। এটা আমি একদম কয়েকবার পেয়ে দেখি। আপনার ডিফারেন্সটা 5 থেকে 10 মিলিমিটার। আচ্ছা, আমরা এই সমস্ত ক্ষেত্রে যদি ব্লাড প্রেশারের ডিফারেন্সটা মোর দেন 20 মিলিমিটার হয় তাহলে আমরা এটাকে সিগনিফিকেন্ট বলি, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে রক্তনালীতে যদি কোনো ধরনের ব্লক হয়ে থাকে, যেমন উনি বললেন যে বাম দিকে কম হয়, ডান দিকে ওনার বেশি হয়, তো বাম দিকে কম হবার পেছনে আর একটা কারণ আছে, সেটাকে আমরা বলি কোয়াক্টেশন অফ দ্য আওর্টা। মেজর যে রক্তনালীটা বেরিয়ে গেল সেই রক্তনালী অনেক সময় সরু হয়ে যে গেল, এটা জন্মগত কারণেই হয়। সেই জিনিসের কারণে দেখা যায় বাম দিকে রক্তচাপটা কমে গেছে, ডান দিকে বেশি, এবং ডান দিকে যে রক্তচাপ এটাই মূলত মূল রক্তচাপ। এবং ওনার যদিও এই ব্লাড প্রেশারটা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট না দুইটা হাতে,
তারপরও আমি বলবো যে ওনার কিছু ইনভেস্টিগেশনে যাওয়া যেতে পারে, কোয়াক্টেশন আছে কিনা সেটা দেখবার জন্য। আর ব্লাড প্রেশার এটাতে কন্ট্রোল হচ্ছে না, সেই জন্য অবশ্যই আবার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধের মাত্রা বাড়িয়ে এই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম ওনার ডায়েটারি মডিফিকেশন, লাইফস্টাইল চেঞ্জেস এগুলো করতে হবে ব্লাড প্রেশার কন্ট্রোল করবার জন্য। এবং সেকেন্ডারি কজ আমরা এর আগে বলে আসছি, এই কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা ওয়ান অফ দ্য সেকেন্ডারি কজ, সেটাকে আরো একটি ইভালুয়েট করে দেখা যেতে পারে। যদি সেটা থাকে তাহলে এটা ট্রিটেবল, এটা চিকিৎসা করা যায় এবং সেই জিনিসটা দেখা দরকার। আমার মনে হয় যে উনি কোনো কার্ডিওলজিস্টের সাথে যদি পরামর্শ করেন, উনি হয়তো একটা ভালো ইনভেস্টিগেশন করে এটাকে বের করে নিয়ে আসবেন যে আদৌ এরকম কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। স্যার, আপনি বলছিলেন যে করোনারি হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টরগুলো সম্পর্কে। স্যার, এখন যদি আপনাদের কাছে জানতে চাই যে কিভাবে আপনারা চিকিৎসা করে থাকেন করোনারি হার্ট ডিজিজ পেশেন্টদেরকে। করোনারি হার্ট ডিজিজ পেশেন্টদের ক্ষেত্রে আমরা সাধারণত তার লেভেল অফ সিমটম চিন্তা করে আমরা চিকিৎসা করি। আমরা পেশেন্ট আমাদের কাছে আসলেই আমরা যে করোনারি আর্টারি ডিজিজ বলছি তা না, অনেক সময় পেশেন্ট অনেক ভেগ কমপ্লেইন করেন যে বুকের বাম দিকে ব্যথা হচ্ছে এবং হার্টলি ব্যথা হচ্ছে না, উনি যখন রেস্টে আছেন তখন ব্যথা হচ্ছে। দেখা যাচ্ছে এদের ম্যাক্সিমামই এই ব্যথাগুলো টেনশন রিলেটেড, অ্যাংজাইটি রিলেটেড। পেশেন্ট যদি হার্ট লিপে ব্যথা করে তখন আমরা দেখলাম আমরা প্রথমত একটা ইসিজি করতে বলি। ইসিজিতে যদি কোনো ধরনের চেঞ্জ না পাই তখন আমরা একটা ইকো এবং ইটিটি করতে বলি। ইটিটিতে যদি আমরা চেঞ্জ পেয়ে যাই তাহলে আমরা চিন্তা করব যে ওনার অন এক্সারশন অথবা পরিশ্রমের কাজ করলে ওনার যে সমস্যাগুলো হয় তাহলে ওটার সাথে এটা মিলে যাচ্ছে, অর্থাৎ ওনার রক্তনালীতে ব্লক থাকবার সম্ভাবনা আছে। তখন এই পেশেন্টদেরকে আমরা সিমটম কমাবার জন্য আমরা তাদেরকে একটা অ্যানজিওগ্রাম করে লোকেশনটা রক্তনালীতে কোথায় ব্লক আছে সেটা দেখবার চেষ্টা করি। সেটা দেখে নিয়ে যদি অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে রিং লাগিয়ে এটাকে সুস্থ করা সম্ভব হয় সেটার জন্য আমরা চেষ্টা করি, অথবা বাইপাস সার্জারির কথা বলি। আচ্ছা স্যার, এটা তো গেল ট্রিটমেন্টের কথা, যেটা কিনা আসলে অনেকটা খরচ সাধ্য একটা ব্যাপার, এবং এটা আমি মনে করি যে আমাদের বাংলাদেশে এমন অনেক রোগী আছে যারা কিনা এতটা খরচ বহন করবার মতো হয়তো তাদের ক্ষমতা নেই। স্যার, এখন আপনার কাছে জানতে চাইবো, এমন কি কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা আছে যেটা নিয়মিত মেনে চললে এই উচ্চ রক্তচাপ বা করোনারি আর্টারিয়াল ডিজিজ সেটাকে আসলে প্রিভেন্ট করা সম্ভব? আমরা তো সেটাই চাই। আমরা চাই পেশেন্টদেরকে আগে সচেতনতা তৈরি করা, যাতে করে এই উচ্চ রক্তচাপ না হয়, অথবা উচ্চ রক্তচাপ হয়ে গেলে সেটাকে প্রপার কন্ট্রোল করা যায়, যাতে করে এই ধরনের করোনারি আর্টারি ডিজিজ না হতে পারে। ডায়াবেটিক পেশেন্টদের এটা হতে পারে, যারা স্মোকিং করছেন স্মোকিংটা ছেড়ে দিতে হবে, সেডেন্টারি লাইফস্টাইল থেকে অ্যাক্টিভ লাইফে চলে আসতে হবে। অনেকে আমরা অফিসে কাজ করছি, অ্যাকচুয়ালি আমাদের পরিশ্রম করার মতো কিছু নাই ব্রেইন ওয়ার্ক ছাড়া, কিন্তু আমরা যদি নিয়মিত আধা ঘন্টা থেকে 45 মিনিট হাঁটতে পারি তাহলে এটার প্রবণতাটা কমে যাবে। যারা অ্যালকোহল সেবন করেন তারা অ্যালকোহলটাকে ছেড়ে দেবেন। তো এই যাদের রক্ত চর্বির পরিমাণ খুব বেশি আছে, আমরা সেক্ষেত্রে এই চর্বিটা কমিয়ে খাওয়া এবং পাশাপাশি প্রয়োজনে ওষুধ, চর্বি কমাবার ওষুধ খাওয়া, সেগুলোকে যদি আমরা ইনস্টিটিউট করতে পারি তাহলে আশা করি ইনশাআল্লাহ এই করোনারি আর্টারি ডিজিজ থেকে আমরা দূরে থাকতে পারবো। এবং স্যার, আপনি বলছিলেন যে খাবারে অতিরিক্ত লবণ থাকলে সেটাকে কমিয়ে আনতে হবে, অতিরিক্ত লবণ খাওয়ার প্রবণতাকে, যেটা ব্লাড প্রেশারের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং খাবারে পটাশিয়াম সমৃদ্ধ ফল বা শাকসবজি সেটার পরিমাণ বাড়াতে হবে। রাইট, ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর কথা বলছি, যেখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। স্যার, আরেকটি বিষয়, আপনি বলছিলেন যে ফ্যামিলি বার্ডেন, যেসব হাইপারটেনসিভ রোগীদের পরবর্তীতে কিডনি সমস্যা বা তার হার্টের সমস্যা তৈরি হচ্ছে, তাদের পরিবারের উপর আসলে একটা বোঝা তৈরি হচ্ছে, এই বিষয়টা স্যার একটু আমাদের যদি বলতেন। অবশ্যই, যাদের ব্লাড প্রেশার বেশি অথবা করোনারি আর্টারি ডিজিজ হয়ে গেছে, যেমন করোনারি ডিজিজ হলে আমি অলরেডি বলেছি অ্যানজিওপ্লাস্টি করতে হয়, বাইপাস সার্জারি করতে হয়, অনেক ব্যয়বহুল একটা ব্যাপার। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এটা সত্যিকার অর্থে অনেকের পক্ষে সম্ভব না বহন করা। আর সবচেয়ে কষ্টকর ব্যাপার হলো যদি কিডনি ডিজিজ হয়ে যায়, যে পেশেন্টগুলো ডায়ালিসিস দরকার পড়ে, সেই ক্ষেত্রে আমি অনেক পেশেন্টদেরকে দেখেছি গাড়ি নিয়ে ডায়ালিসিস করতে আসছে এবং শেষ মুহূর্তে গাড়ি তো বিক্রি হয়ে গেছে, বাড়িটাও বিক্রি হয়ে যায়। কাজে এই ব্যাপারটুকু যদি আমরা খুব ভালোভাবে আঁচ করতে পারি যে আমাদের এই বার্ডেনগুলো শুধু ফ্যামিলি বার্ডেন না, এই বার্ডেনটা টোটাল নেশনের বার্ডেন। একটা নেশনে যদি আমরা এই বার্ডেনগুলোকে কমাতে চাই তাহলে
আমাদের উচিত হবে এই হাইপারটেনশনকে খুব ভালো করে কন্ট্রোল করা, অথবা হাইপারটেনশন যাতে না হতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আগে থেকেই নেওয়া, করোনারি আর্টারি ডিজিজ যাতে না হতে পারে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলোকে দেখে চলা, এবং যদি স্বাস্থ্য সচেতনতাকে তৈরি করা যায় এবং প্রত্যেকটা মানুষ যদি ডাক্তারের কাছে যে রেগুলার চেক আপে একটু যান, তাহলে আশা করি আমরা এই বার্ডেন থেকে পুরো জাতিকেই মুক্ত করতে পারবো, অথবা অ্যাটলিস্ট কমিয়ে ফেলতে পারবো। আচ্ছা, মানে এই অর্থনৈতিক যে ব্যাপারটা, অর্থনৈতিক যে বোঝাটা, সেটা থেকে আসলে অনেকটা মুক্তি পাওয়া সম্ভব। স্যার, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে খুবই সংক্ষিপ্তভাবে কিছু বলেন। ধন্যবাদ। দর্শকদের প্রতি আমার একটা উপদেশ থাকবে, আপনারা রেগুলার কিছু না কিছু হাঁটুন, আপনার ওজনটাকে দেখুন এবং ওজনটা দেখে খাদ্যে আপনার তালিকাতে একটু মডিফিকেশন করুন যাতে করে ওজনটাকে কমানো যায়। অবশ্যই এই জিনিসটুকু হতে হবে যে কোনো ডাক্তারের মাধ্যমে, যাতে করে আপনি সেখানে রেগুলার যাবেন এবং আপনার ওজন কতটা কমলো সেটা দেখে নেবেন। যারা স্মোকিং করছেন স্মোকিং ছেড়ে দেন, যারা অ্যালকোহল সেবন করছেন তারা অ্যালকোহল ছেড়ে দেন, এবং যাদের অলরেডি রক্তচাপ হয়ে গিয়েছে তারা নিয়মিত ওষুধ সেবন করুন যাতে করে ব্লাড প্রেশারটা স্বাভাবিক পর্যায়ে রাখা যায়। যাদের করোনারি আর্টারি ডিজিজ হয়ে গিয়েছে তারা নিয়মিত ডাক্তারের কাছে যে ওষুধ সেবন করুন যাতে করে হার্ট অ্যাটাক প্রিভেন্ট করা যায়, এবং যাদের হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে তারাও প্রয়োজনীয় চিকিৎসা করে এর ব্যবস্থা নিন যাতে করে জীবনকে কর্মক্ষম রেখে শেষ পর্যন্ত স্বাভাবিক জীবনে থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ।